ভাই শত শত কোটি টাকার খেলা তো এখানে একটারে মানে করে জামিন করে দিতে পারলেই তো শত কোটি টাকা দেওয়ার লোকজন আছে, তার চেয়ে হাজার কোটি টাকা দেওয়ার লোক আছে এখন জেলখানে যারা আছে। এদের মধ্যে এরকম নাম ধরে আপনাদের বলতে পারবো কয়েকজন আছে, এদের হাজার কোটি টাকা দিয়ে যদি জামিন করে দেয় তারা করতে রাজি। আমার কাছে অফার আছে, বিডিআর হত্যাকাণ্ডের প্রতিটা পরতে পরতে ইন্ডিয়া জড়িত থাকা আওয়ামী লীগের যে নীল নকশা সেটা জড়িয়ে আছে। সাগর রুনি নিয়ে না বলে বিচার করেন, আসিফ নজরুল প্যান্ট ভিজায় ফেলতো সাগর রুনি নিয়ে কথা বলতে বলতে, কই সেই বিচার? শাপলা চত্বর হত্যাকাণ্ড, কই সেই বিচার? যারা গুমের শিকার তারা কই? আপনাদের সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন পর্যন্ত 5 মাস বাতিল করা যায় না, সময় পান না, সিনেমা দেখতে জানাবেন না, শ্যামাবাইটা নিয়ে হলের ভিতরে অন্ধকারে যায় বসেন। তো আমরা বুঝি না এগুলি কিছু। আপনারা সিনেমা দেখতে যাওয়ার সময় পান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার সময় পান না। এখন পর্যন্ত হাজার হাজার বিএনপি জামাতের লোকজন জেলখানায় বন্দী। গত সপ্তাহে ডান্ডা বেরিয়ে পড়িয়ে জামাত শিবিরের সাবেক সভাপতিকে রাজশাহী কোর্টে তোলা হয়েছে। আমার ফেসবুকে সেই ছবি দিয়েছে, ভিডিও দিয়ে রেখেছি। ভারত হয়তো এরকম একটা চাপ করেছে সরকারকে যে এই বিডিআর এর যে পুরোতন্ত্র এটা আপাতত বন্ধ করে রাখো, তাহলে আমরাও আর আমাদের পক্ষ থেকে এই যে হিন্দু নির্যাতনের মিথ্যা কথাবার্তা এগুলো প্রচার করবো না এবং আমরা শেখ হাসিনার মুখ বন্ধ রাখবো। সরকার একটা ঘোষণা দিয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার, যে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত তারা করবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিটার হত্যাকাণ্ডের কমিশন গঠন করছে না সরকার। দিন শেষে সাংবাদিক ইলিয়াস হোসেনের কথাই সত্য হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ভারতের রয়ের এজেন্ট, এই জন্য এই বিটার হত্যাকাণ্ডের কমিশন গঠন হবে না, এমনটাই বলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। এটার বিশ্লেষণ করেছেন কাজী হেমাদ উদ্দিন বিশন ভাই। তো ওনার বক্তব্যটি আমরা শুনবো। সাংবাদিক ইলিয়াস হোসেন আরো বলেছেন, হাজার হাজার কোটি টাকার খেলা চলছে, টাকার বিনিময়ে জামিন পাচ্ছে আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী। দর্শক, এমনও কথা সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছে। তো আগে আমরা কাজী হেমায়ত উদ্দিন ভাইয়ের বক্তব্যটি শুনে আসবো, পরবর্তীতে সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্য শুনবো। ভারত হয়তো এরকম একটা চাপ করেছে সরকারকে যে এই বিডিআর এর যে পুরোতন্ত্র এটা আপাতত বন্ধ করে রাখো, তাহলে আমরাও আর আমাদের পক্ষ থেকে এই যে হিন্দু নির্যাতনের মিথ্যা কথাবার্তা এগুলো প্রচার করবো না এবং আমরা শেখ হাসিনার মুখ বন্ধ রাখবো। সরকার একটা ঘোষণা দিয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার, যে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত তারা করবে না। বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ড থেকে যারা যারা বেঁচে ফিরেছেন তারা স্পষ্ট বলেছেন যে এতে ভারতের সম্পৃক্ততা আছে এবং তারা বলেছেন যে প্রচুর লোকজন তারা বিডিআর সৈন্যদের সঙ্গে মিশে তাদের মুখ টুক বাধা ছিল, তারা এই গুলিগুলো চালিয়েছে এবং বিডিআর এর পরেই যখন বিজিবি হয় তার যে প্রধান ডিজি মাইনুল সাহেব তিনি মারা গিয়েছেন, তিনি বলেছেন যে আমরা এমনও দেখেছি যে আলামতগুলো সম্পূর্ণ একদিনের ভিতর নষ্ট করে ফেলা হয়েছে। এবং তিনি আরো বলেছেন যে অস্ত্রাগারে গ্রেনেড থাকে এক জায়গায়, আর যে পিন ঢুকালে তারপর পিনটা বের করলে গ্রেনেড ফাটে, সেই পিনটা থাকে আরেক জায়গায়। কিন্তু তারা দেখেছেন যে গ্রেনেডের ভিতরে পিন ঢুকানো মানে রেডি টু ইউজ, এগুলো কে করলো? এরকম বহু বিষয় আছে এবং এই বিডি হত্যাকাণ্ডের পর কিন্তু এই বহু লোকজন যাদের মুখ বাধা তারা পালিয়ে গেছে। এগুলো আমার কথা না ভাই, এগুলো আছে, তো এগুলো ভিডিও আছে, যারা বেঁচে ফিরেছে তাদের স্বজন তারা সবাই বলতেছে যে এখানে বাহিরের একটা দেশের চক্রান্ত ছিল এবং সেই বাইরের দেশটা আপনারা জানেন কি, ভারত। এর ভারতের চক্রান্ত ছিল এই। এখন যেই বিডিআর জওয়ানরা জেলের ভিতর পৌঁছতেছে, ঠিক আছে, এখন তাদেরকে আটকে রাখার যুক্তিটা কি? দেখুন, যদি সরকারের কাছে কোনো প্রমাণ না থাকে, কোনো ভিডিও এভিডেন্স বা কোনো উইটনেস এভিডেন্স যে এই বিডিআর জওয়ানরা আসলে ওই সেনা কর্মকর্তা এবং তাদের পরিবারদেরকে হত্যার জন্য কোনো না কোনোভাবে দায়ী, ভালো, আপনারা আটকে রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো এভিডেন্স না থাকে, আবার এমনও যদি হয় যে ওই বিডিআর জওয়ানরা হয়তো হত্যাকাণ্ড করেছে কিন্তু কোনো এভিডেন্স নাই, বিচার বিভাগ কিন্তু এভিডেন্স চায়, এভিডেন্স আর আটকে রাখতে পারে না। মনে করেন যে আপনি জানেন যে মিস্টার এক্স একটা খুন করেছে, এটা আপনার দৃঢ় বিশ্বাস, আপনি 100% শিওর, কিন্তু এটা আদালতে প্রমাণিত না, আপনার কাছে কোনো এভিডেন্স নেই, আপনি কি করবেন? তাহলে এই ঘটনাগুলো যেখানে প্রমাণিত না বা সন্দেহ আছে, ওগুলো সবসময় কিন্তু আসামির পক্ষেই যায়, এটাই নিয়ম। আমি আমার পুরো লাইফে আমি এই শেখ হাসিনা যে জামাতের এতগুলোটাকে ফাঁসি দিয়েছে, আমি তার বিরুদ্ধে কথা বলেছি অনবরত, যে বিচারটা ছিল একদম বিচার নামের প্রহসন। এটা অনেকেই বলেছে, আমিও বলেছি। হিউম্যান রাইটস ওয়াচের সাবেক মহাপরিচালক ব্রাড অ্যাডামস কিন্তু বলেছিলেন যে শেখ হাসিনার উদ্দেশ্যই ছিল এদেরকে ফাঁসি দেওয়া। কিন্তু আমি একবারও বলিনি তারা নির্দোষ, আমি জানি না তারা দোষী না নির্দোষ, আমি ছিলাম না তখন, আমার জন্ম মুক্তিযুদ্ধের পরে। কিন্তু যে প্রক্রিয়ায় বিচার করা হয়েছে সেই বিচারটা ছিল একদম বিচার নামে প্রহসন, এই বিচার উদ্দেশ্যই ছিল ওদেরকে ফাঁসি দেওয়া। তো ঠিক তেমনি ভাবে যদি এই বিডিআর এর সদস্যদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকে, তাহলে তো এদেরকে জেলে আটকে রাখার কোনো মানে হয় না। হাসিনারা বলে যা হয়েছে তা হয়েছে, হাসিনা ছিল ফ্যাসিস্ট। এখন আমাদের উচিত যে এই বিডিআরদের বিরুদ্ধে যদি আসলেই কোনো রকম কোনো অভিযোগ না থাকে বা কোনো এভিডেন্স না থাকে, তাহলে তাদেরকে মুক্ত করে দেওয়া। দেখুন, আমার মনে হয় যে ভারতের সেই প্রভাবটা এখনো কোথাও না কোথাও সরকারের ভিতর আছে, অথবা এমন হতে পারে যে ভারত একটা প্রভাব বিস্তার করেছে যে ঠিক আছে আমরা আপনারা অবশ্যই জানেন যে সংখ্যালঘু এগুলো কিন্তু কিছুই নেই, এগুলো সব হচ্ছে ভারতের একটা বাংলাদেশকে একটা বিপদে ফেলানোর চক্রান্ত। আমি গতকালকে বলেছি যে ভারতের বাংলাদেশের জেলে ধরে নিয়ে গেছে 90 জনের উপরে, এর কারণে হচ্ছে যে আমাদের জেলে ওদের 95 জন জেলে আছে, ওদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু এই মিথ্যা অবৈধ অনুপ্রবেশের নাটক করে আমাদের জেলেদের কাটতে রেখেছে, এরকম ভারত করে। এখন ভারত হয়তো এরকম একটা চাপ করেছে সরকারকে যে এই বিডিআর এর যে পুরোতন্ত্র এটা আপাতত বন্ধ করে রাখো, তাহলে আমরাও আর আমাদের পক্ষ থেকে এই যে হিন্দু নির্যাতনের মিথ্যা কথাবার্তা এগুলো প্রচার করবো না এবং আমরা শেখ হাসিনার মুখ বন্ধ রাখবো। আমি জানি না, এমন হতে পারে এবং এইসব কথাগুলো
কিন্তু আমি গতকালকে একটা ভিডিওতে বলেছি যে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি আমাদের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন, পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোদীর সঙ্গে বৈঠক করার পর তিনি 7:30 থেকে 8:30 গোপনে তিনি ঢাকা ক্যান্টনমেন্টে চলে যান, এবং যে বৈঠক কিন্তু হওয়ার কথা না, কারণ একজন বিদেশ সচিবের সঙ্গে একজন সেনাপ্রধানের কোনো কাজ নাই কিন্তু। তারপরে তিনি গিয়েছেন, গিয়ে তিনি সেখানে অনেক কথাবার্তা বলেছেন। তার ভিতরে নিশ্চয়ই কিছু গোপন মেসেজ অবশ্যই ছিল, কিন্তু আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হচ্ছে এটা যে সেনাপ্রধানকে কিছু শর্ত দিয়েছেন এই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, যে আপনারা এটা এটা করুন, করলে আমরাও এটা এটা করব, কারণ আমরা আপনাদের চেয়ে বড় প্রতিবেশী, শক্তিশালী, আমরা এমন চক্রান্ত করবো যে আপনাদের জীবন একদম বিশ্বে উঠবে। তার চেয়ে মেনে নেন। কিছু কিছু শর্ত দিয়েছে হয়তো জেনারেল ওয়াকারুজ্জামানকে, কারণ জেনারেল ওয়াকারুজ্জামানকে বিশ্বাস করার একটা কারণ হচ্ছে যে ভারত আসলে এই ওয়াকারুজ্জামানের সঙ্গে একটু বেশি কমফোর্ট ফিল করে রাদার দেন তৌহিদ হোসেন বা প্রফেসর ইউনুস। এই কারণে তারা আপন মনে করছে, তারা বলেছে যে ভারতের এই শর্ত, এই শর্তগুলো মানলে আপনাদেরকে এই সুবিধা দেওয়া হবে। তো ওই সব শর্তগুলোর মধ্যে হয়তো একটা হতে পারে যে এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত না করা বা এটা বন্ধ করে ফেলা, এবং এটাই হতে পারে বলেই আমার ধারণা। এমনও হতে পারে যে বিদেশ সচিব বিনয় মিশ্র বলেছেন যে আপনারা যদি এই শর্ত মানেন তাহলে আমরাও হাসিনার মুখ বন্ধ রাখতে চেষ্টা করব। হতে পারে, আমি জানি না, সময় বলে দিবে। আমার এটা মনে হয়। দর্শক, আমি আপনাদের মতামত চাই, বাট যত দোষ নন্দ ঘোষ বলে একটা কথা আছে, এবং সবাই কিন্তু আসিফ নজরুলের দিকে তারা অভিযোগের তীর তুলতেছেন, এবং এটা এই যে সরকার তদন্ত কমিশন গঠন করবে না, এটা কিন্তু 2-3 দিন আগেই পিনাকি ইলিয়াস জেনে গিয়েছে, এবং আপনারা তাদের যারা ফলো করে তারা দেখেছেন যে তারা কিন্তু আগেই বলেছে যে এই বিডিআর এর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত হবে না। তো এখন তারপর এই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস তারা কিন্তু আসিফ নজরুলকে দোষারোপ করেছেন, কিন্তু আসিফ নজরুল আজকে একটা ফেসবুকে স্ট্যাটাসে তিনি বিষয়টি পুরোপুরি ব্যাখ্যা করেছেন। আমি একটু পড়ে শোনাই। ডক্টর আসিফ নজরুল বলেছেন যে বিডিআর হত্যাকাণ্ড তদন্ত বিষয়ে হাইকোর্টে রিট আবেদনকারীর আজকের একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। প্রকৃত তথ্য হচ্ছে, সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায়, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই মর্মে 3রা ডিসেম্বর মতামত প্রদান করে। মানে আসিফ নজরুলের আইন মন্ত্রণালয় বলেছে যে যেহেতু হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছে যে এই বিডি হত্যাকাণ্ডের পুনঃ তদন্তে একটা কমিশন গঠন করতে হবে, কাজেই এর কোনো ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই, সুতরাং আইন মন্ত্রণালয় থেকে অবিলম্বে মতামত প্রদান করা হলো একটা বিডিআর হত্যাকাণ্ড পুনঃ তদন্ত কমিশন গঠন করার। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকে আপাতত এই কমিটি গঠন সম্ভব নয় বলে জানানো হয়েছে। এতে আইন মন্ত্রণালয়ের মতামতের কোনো উল্লেখ করা হয়নি, এবং এই ধরনের কমিটি গঠন করার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। হাইকোর্টের আদেশ অনুসারেও এটি করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই আইন মন্ত্রণালয়ের জন্য সকল সহযোগিতা প্রদান করবে। তবে ব্যক্তিগতভাবে আমি আসিফ নজরুল মনে করি যে বিডি হত্যাকাণ্ডের একটি স্বাধীন তদন্ত প্রয়োজন। তার মানে আসিফ নজরুল নিজেকে ক্লিয়ার করলেন যে তাদের কোনো মতামতের মূল্য এখানে দেওয়া হয়নি। তার মানে সরকারের ভিতর কিন্তু একটা স্পষ্ট বিভেদ আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, তারা একজন আরেকজনের কথা শুনতেছে না। এবং আজকে মানব জমিনে দেখলাম যে ওবায়দুল কাদের এই হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এই প্রায় টানা কয়েক মাস একজন প্রভাবশালীর বাসায় তিনি ছিলেন। কে সেই প্রভাবশালী? কে তাকে শেল্টার দিয়েছে? সরকারের তো গোয়েন্দা সংস্থা কেন তার অবস্থা জানলো না? যে লোক একদম সরাসরি গণহত্যার নির্দেশদাতা, সেই লোককে ভারতে নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেওয়া হলো। এখন অনেকে বলবেন যে পুলিশের হয়তো কিছু অসাধু কর্ম করতে কাজটা করছে, আমি বিশ্বাস করি না। সরকার জানবে না, এবং তিনি মাসের পর মাস 3-3.5 মাস তিনি পালিয়ে থাকবেন অজ্ঞাত কোনো স্থানে, কোনো প্রভাবশালীর বাসায়, আমি এটা বিশ্বাস করি না। এই ধরনের ব্যর্থতা তো আমাদের রয়েছেই। এখন ভারত একটা বড় দেশ, তারা প্রতিবেশী, তাদের অনেক চাপে অনেকে কিছু হয়। যদিও আমি মনে করি যে প্রফেসর ইউনূস ভারতের বিরুদ্ধে যে দৃঢ়তা দেখিয়েছেন তা আমি ইতিপূর্বে আওয়ামী লীগ তো নাই, পুরোপুরি বিএনপির ভিতরেও দেখিনি, কিন্তু তারপরেও ভারতের প্রভাব কোনো না কোনো জায়গায় রয়ে গিয়েছে। এবং এই যে বিডিআর এর যে পুনঃ তদন্ত কমিশন বন্ধ হলো, এটাও কিন্তু তার একটা প্রমাণ বলে আমি মনে করি। আমাদের এই বিডিআর পুনঃ তদন্ত কমিশনটা করা উচিত বলে আমি মনে করি। এর কারণ হচ্ছে যে আমাদের জাতীয় জীবনে যে সবচেয়ে বড় দুর্যোগ, আমি মনে করি এই সবচেয়ে বড় দুর্যোগটা হচ্ছে এই পিলখানা। দর্শক, এখানে কাজী হেমায়েত উদ্দিন মিশন ভাইয়ের বক্তব্য আপনারা শুনেছেন। স্পষ্ট তিনি তুলে ধরেছেন যে কেন সরকার বিডিআর হত্যাকাণ্ডের কমিশন গঠন করছে না, সেটাই স্পষ্ট। সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন যে হাজার হাজার কোটি টাকার বিনিময়ে জামিন পাচ্ছে আওয়ামী লীগের নেতারা, এমনও তথ্য দিয়েছেন। তো আসুন আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্যটি আমরা শুনে আসি। তো এই যে বিএনপি জামায়াতের লোকজন, ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ নজরুল হচ্ছে তাদের লোক, তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন। তারেক রহমান আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন, এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছে, এগুলো এমনি বলে না। কিন্তু তারেক রহমান খবরগুলো জানে যে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে, এবং সেইটার পার্ট হচ্ছে এই আসিফ নজরুল, রেজওয়ানা বন্যা, আরেকটা আছে ওদের সাথে ওয়াহিদ মাহমুদ, তো নামটা ভুল করছি কিনা জানি না। এই কম গত সপ্তাহে আসিফ এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে 25-এ মাঝামাঝি বা শেষের দিকে আমরা একটা নির্বাচনের দিকে ইয়ে করি। ইনারা যাবেন না, ইনাদের কথা 26-এর শেষে গিয়ে আমরা ইয়ে করবো, চিন্তা করবো। এর মাঝখানে সেট শেষ হয়ে যাবে, সব শেষ। বিএনপির ভাইদেরকে বলতে চাই, সব শেষ। দুদকের একজন চেয়ারম্যান আপনাদের দলের ক্যান্ডিডেট ছিল,
সে বিএনপি করে না, খুব সৎ মানুষ। বিএনপির ওই চয়েসটা ভয়ঙ্কর রকমের খুবই সুন্দর একটা ইয়ে ছিল। এই আমার জীবনে আমি যত মানুষ সম্পর্কে জানি, একজন মানুষ হিসাবে জানতে পারি, এই বিচারক মোতাহার হোসেন তাদের মধ্যে একজন সৎ মানুষ। এই মানুষটাকে হইতে দেয়নি আসিফ নজরুল, এই রেজনা বন্যা, ওয়াহিদ মাহমুদেরা হইতে দেয়নি। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসও চেয়েছিল এই ইয়ে হোক, তাকে হইতে দেওয়া হয়নি। অতএব বিএনপির লোকজন খুব সাবধানে কথা বলেন। আমাদের মির্জা আব্বাস ভাই বললো যে ইয়ে করবে, বিদেশে কিছু লোকজন বসা খায় দেয়, কাম পায় না, ইউটিউবে কথাবার্তা বলে। মির্জা আব্বাস ভাই এই কথাটার জন্য কোনো এক জায়গায় সরি বলে দেন। তার একদিন আগে সম্ভবত পিনাকিদা তার ব্যাপারে একটু কথা বলছিল, এই জন্য তিনি এটা বলে ফেলেন। 6 মাস হয় নাই ভাই এখনো। 6 মাস আগে আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা ছাড়া কেউ ছিল না। আবার পরের 6 মাস পরে না আবার সেরকম পরিস্থিতি আসে কিনা, ইউ নেভার নো। সো খুব সাবধানে একটু কথা বলতে হবে। হ্যাঁ, আমরা আপনাদেরকে যদি কোনো কথা বলে থাকি তাহলে সেটা মনে রাখবেন, আপনাদের ভালোর জন্যই বলছি। এত মুখ পুষে ফেলা উচিত না। সো তারেক রহমান যে কথাগুলো বলছে, ভেতরে কি হচ্ছে, ঈদের পরেই এই সরকারের বিরুদ্ধে জামাত এবং বিএনপিকে মিলেমিশে আন্দোলনে নামতে হয় কিনা একটু অপেক্ষা করেন। এই যে শাহেদ আলম এখন এত কথাবার্তা বলছে না, শাহেদ আলম কিন্তু এমনিতে আমার বিরুদ্ধে লাগে। শাহেদ আলম জানে না ওর জীবনেও কী দুই বাড়ি করেছে। ও যে বিয়েটা করেছে, এই বিয়েটা একটা থানার ভেতরে বিয়ে হয়েছে। আশুলিয়াতে দুইজন এই গাড়ির ভেতরে করছিল, ওইখান থেকে পাবলিক ধরে আপনার একটু টানা চেষ্টা করলো, এরপরে পুলিশ আসলে সে তারপর ধরে নিয়ে গেলো, পাবলিক বিয়ে করে দেবে। এবং ওই একই সময় তার আরেকজনের সাথে সম্পর্ক ছিল, তার সাথে তার বিয়ে হওয়ার কথা, বিয়ের কথাবার্তা চলছিল পারিবারিকভাবে। এই মেয়ে যখন ওই মেয়ে যখন শুনে তারপর আসার পরে বললো যে আমাকে বিয়ে করতে হবে, এই পাবলিক পুলিশ মিলে এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ করেন, আমি থানার নাম সব কিছু বলে দেবো, ওসিরে খোঁজার চেষ্টা করতেছি। এই হচ্ছে শাহেদ আলম। আরও অনেক কিছু আছে, কিন্তু আমার সাথে কেন লাগলো জানেন? বিশাল বড় স্বার্থগত একটা দ্বন্দ্ব এই জায়গায়। কি দ্বন্দ্ব? শাহেদ আলমের আসিফ নজরুলকে দিয়ে যে ধান্দাবাজি সে করছে, এই ধান্দাবাজি তো সে বিএনপি আসলে করতে পারবে না। কারণ এ তো সে যে ভিডিও তো আমাদের কাছে আছে যে তারেক রহমান লন্ডনে থাকে, সেটা নিয়ে সে জানে না। তারেক রহমান কে সে চিনি না। আমরা জানি একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন, ভারপ্রাপ্ত যে চেয়ারপারসন, কিংবা উনি কি মহাসচিব নাকি লন্ডনে জেলে আছেন? না, উনি এখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন। শাহেদ আলম চেষ্টা করছে এই সরকারকে যতদিন রাখা যায় এবং আসিফ নজরুলকে যতদিন রাখা যায়। আসিফ নজরুলের এই দেশে গিয়ে ধান্দাবাজি করে আসছে কিছু, এখনো চলতেছে, এখানে বসে তদবির বাণিজ্য চলছে। আসিফ নজরুল না থাকলে এটা করে দিবে কে? এই কারণে কিন্তু কোটি কোটি ভাই, শত শত কোটি টাকা খেলা তো এখানে। একটারে মানে করে জামিন করে দিতে পারলেই তো শত কোটি টাকা দেওয়ার লোকজন আছে, তার চেয়ে 1000 কোটি টাকা দেওয়ার লোক আছে। এখন জেলখানে যারা আছে এদের মধ্যে এরকম নাম ধরে আপনাদের বলতে পারবো কয়েকজন আছে, এদের 1000 কোটি টাকা দিয়ে যদি জামিন করে দেয় তারা করতে রাজি। আমার কাছে অফার আছে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে, যে কারণে শাহেদ আলম এখন আমাকে নিয়ে ন্যাকেট হয়ে তারপরে নেমেছে। শাহেদ আলম, আমি তোমার আগেও বলেছি, এখনো বলছি, তুমি বাবা এই যে বিরিয়ানির দোকানে 1000 টাকা করে নিছো, তুমি এত বড় একজন লোক, আমি উবার চালাই, এটা নিয়ে তোমার এত কষ্ট, তোমার মতো এত হাই লেভেলের একজন লোক, তুমি বিরিয়ানির দোকানে যা 1000 টাকা নিলা, এটা কেমন ধরনের হয় শাহেদ আলম? তুমি এখন এই লোকের আবার আইনা ভিডিও বানায় তুমি ছাড়ছো, ওই লোকটা আমার ওইখানে বক্তব্য দিয়ে দিয়েছে, তুমি তার এলাকার লোক, বউ নিয়ে আসছিলা, খাইতে পাইতে না, সাহায্য করেছে। এবং সেই সাহায্যটা কোথেকে করেছে? সাংবাদিকদের যে ভিক্ষা দেয় না খলিল ভাই এখানে অনেক সাংবাদিকদের ভিক্ষা দেয়, ওই ভিক্ষার হ্যাঁ, ফুল রেকর্ড শুনবা। সো বেশি পাকনামি করতে চায় না, নিজের নিচে পরিষ্কার না করে তারপরে কথা বললাম, আমার নিয়ে খেলবো, আমার নিয়ে খেলতে আসো। আমি ইলিয়াস, আমার নিয়ে বহু খেলাধুলা হয়েছে, বুঝো না? এখানে যখন আসছি না, পুলিশ আসছে বাসায়, আমার নিয়ে এখানকার দূতাবাস থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই মিলে লাগছিল আমার নামে। এমন কোনো মানে ইসলামী টেরোরিস্ট থেকে শুরু করে সব খালি 2-3টা কথা বলে আমার নিয়ে পুলিশের কী ছিল, ইনভেস্টিগেশন ছিল। হ্যাঁ, আমার বাসায় আসছে আন্ডারকভার, এসে তারপরে জিজ্ঞেস করেছে আমি রিলিজিয়নে বিশ্বাস করি কিনা। আমি ওদের উত্তর দিচ্ছি একদম, আমি বলছি আই স্ট্রংলি বিলিভ ইন গড। আমি নামাজ পড়ি কিনা, কোন মসজিদে যাই, কত অফেন যাই মসজিদে, হ্যাঁ, কোন মসজিদে যাই, এই কোশ্চেন। আরও কী এগুলি বানানো টানানোর এগুলির কথা বলা, আমি নাকি কী বানাইটেন, এগুলি অভিযোগ করছে। তো অফিসার আমি শেষ পর্যন্ত যা বললাম, অফিসার আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখলো যে তুমি এরকম মেয়েদের নিয়ে নাকি তুমি বাজে কথা বলছো, এই সেই। তখন আমি বললাম হ্যাঁ, এই সাংবাদিক মেয়েরা আমার নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। কে সে? আমি বলছি যে একটা টেলিভিশন, বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বাংলাদেশে, তারা আমার নিয়ে ক্রিটিসাইজ করে, আই ক্রিটিসাইজ দেম ব্যাক, এগুলি বলছি, সবই তারা জানাই দিচ্ছে। ওকে আমার কার্ড দিচ্ছে, কার্ড দিয়ে বললো যে কল মি, আমি 24/7 অ্যাভেলেবেল, আমার যখন ইচ্ছা কল দিই। এরকম আরও অনেক তদন্ত হয়েছে ইলিয়াসের নিয়ে। আমার গ্রিন কার্ড পাওয়ার কথা আরও অন্তত 5 বছর আগে, সেই গ্রিন কার্ড মানে আমার কেস অ্যাপ্রুভ হয়েছে আজ থেকে 1.5 মাস আগে। তো গ্রিন কার্ড আর কয়দিন লাগবে জানি না, কিন্তু গ্রিন কার্ড পাইতে পারতাম বহু আগে, যখন এখানে 2016 সালে আসছে না। সেই 16 সালে শাহেদ আলম, তুমি যেরকম 2 নাম্বারই ভণ্ডামি করে এখানে কাগজ নিছো না, ইলিয়াস চাইলে 16 সালে ওই ভণ্ডামি করতে পারতো। আমারে গণজাগরণ মঞ্চের বানাইতে বলছে আমার লয়ার, যে আপনি গণজাগরণ মঞ্চে, তখন 2016 সাল, সবাই এটা দিয়ে কাগজ বানাচ্ছিল, যারা যে অ্যাপ্লাই করছিল তাকে কাগজ দিয়ে দিচ্ছিল। আমি আর এটারে করি নাই। কেন করি না জানিস? কারণ ওইখানে যায়া লিখতে হইতো, আমার লয়ার আমার বলতেছিল যে খালি তোমার নাম চেঞ্জ করে দিলে হবে, একই ঘটনা সবাই দিয়ে দিচ্ছে, কেস হয়ে যাচ্ছে। যে বাংলাদেশের ফান্ডামেন্টালি যারা আছে তারা মানুষের ধরে ধরে জবাই করছে, ওই যে অভিজিৎ হত্যাকাণ্ড হইলো তখন এরা জবাই করছে। তারপরে গণজাগরণ মঞ্চে এরকম ইসলামিক যে ফান্ডামেন্টালিস্ট আছে যে তারা এখানে এটার একটা টেরোরিস্ট একটা অর্গানাইজেশন হিসেবে কাজ করছে, এরকম কথা বলতে। আমি চিন্তা করলাম যে আল্লাহ যদি আমাকে আমেরিকার কাগজ লিখে রাখেন বা আমাকে ভালো রাখেন, সেটা আমেরিকায় থাকলে হবে, বাংলাদেশে থাকলে যেখানে আল্লাহ মনে করেন ওইখানে। কিন্তু আমি এগুলি বলে আমি কোর্টে যাবো, আমি ইমিগ্রেশন অফিসারের কাছে যাবো, সে আমার লেখাটা পুরো পড়বে দেখবে যে মুসলমানরা এত খারাপ, আমি ওই রাস্তায় শাহেদ আলম যাইনি। কি বলতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। অতএব ওই কাগজ আমি নেই। আর এরপরে এখানে এই যে উবার চালায় খাইটা এগুলি বলে পাবলিকলি কি বলদ বানানো যাবে? তোর বাসায় মহিলা মানুষ যে কটা আছে সব কটা প্রেগনেন্ট হয়ে যাওয়ার কথা, যেই গালি পোলাপান ধরে দিচ্ছে, আমার এই গালি দিলে জীবনে কোনোদিন ইউটিউবের সামনে আসতাম না।
মানুষের সামনে যায় বলিস তুই এলি বিশাল জমিদারের নাতি, 1000 টাকা নিয়ে খলিল বিরিয়ানির থেকে খাওয়া লাগে? তুই এত বড় এক ডেভেলপার, তুই ওয়েব ডেভেলপ করিস, তুই প্রমোটার, তুই এখানে প্রমোশনের কাজ করে তারপর 1000 টাকা তোরে সাংবাদিকদের খয়রাতি থেকে তোরে দেয়, মানুষের বুঝতে সমস্যা আছে, তুই ভিডিও দিলেই হবে, খলিল ভাইয়ের হাতে পায়ে ধরে আরেক ভিডিও বার করলেই হবে? শাহেদ আলম সহ যারা যারা এখন কিনা এদেরকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করছে, এটা তাদের স্বার্থের কারণে, দেশের কারণে। শাহেদ আলম এই মানুষের কাছে বলে বেড়ায় তা নাকি দেশের বিশাল আকারে অবদান। এ হলো সেই ব্যক্তি 2018 সালে আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে সব বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতো, মনে আছে? ইস্কনের কাছ থেকে টাকা নিয়ে তারপরে সেইখানে বাড়ি কিনেছে 2টা। ও এখন বলে ওর বউ বলে ইঞ্জিনিয়ার, ওর বউ ইঞ্জিনিয়ার কাজ করে কি এখানে রিসেপশনিস্ট। এত বড় একটা ইঞ্জিনিয়ারকে যা রিসেপশনে বসে রাখা হয়েছে, ওর বউয়ের টাকা দিয়ে নাকি সব এখানে 2 বাড়ি গাড়ি টাড়ি সব করেছে। আমি ওপেন ডিক্লেয়ার দিয়ে গেলাম, চ্যালেঞ্জ করে গেলাম, শাহেদ আলম তোর সাথে যে কোনো ফোরামে তোর চ্যানেলে আমি বসতে চাই, আমি আমার ট্যাক্স ফাইল থেকে শুরু করে আমি আমার স্বচ্ছতা নিয়ে আসবার। তোর বউ যে তোর বউ ইঞ্জিনিয়ার একটা আছে না, তোর বউ ইঞ্জিনিয়ার কোন জায়গায় ইঞ্জিনিয়ারি করে তারপরে এই তোর বাড়ি 2টা করে দিল, ট্যাক্স ফাইল দেখা। এই দেশে তোর বউর মতো এত বিশাল বিশাল বড় একজন নাসার ইঞ্জিনিয়ারের তো তুই করতে পারবি না, তাই না? টাকা ছাড়া তো ক্যাশে তো আর টাকা দেয় না, তাই না? চেকের মাধ্যমে টাকা দিয়েছে, তো চেক আছে, চেক দেখাইস, কান কেটে ফেলবো। এখন তোর বাপ আসিফ নজরুলের কাছ থেকে আরো ধান্দাবাজি করে আরো বাড়ি করার চিন্তা ভাবনা করছিস। সো এইসব টাকা পয়সা তো বের হয়ে যাবে একসময়। সম্মান আর টাকা পয়সা সব একসাথে পাওয়া যায় না। আপনারা এখন এখানে প্রথম আলোর সব সেটআপ বসায় দিয়ে যাবেন, যতদিন সম্ভব বিএনপি বা জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, আপনারা এখানে বসে বসে খাবেন, এইভাবে চলতে দেওয়া যাবে না। বিডিআর হত্যাকাণ্ডের প্রতিটা পরতে পরতে ইন্ডিয়া জড়িত থাকা, আওয়ামী লীগের যে নীল নকশা সেটা জড়িয়ে আছে। সাগর রুনিনিয়ানা বলে বিচার করেন, আসিফ নজরুল প্যান্ট ভিজায় ফেলতো সাগর রুনিনিয়া কথা বলতে বলতে, কই সেই বিচার? শাপলা চত্বর হত্যাকাণ্ড, কই সেই বিচার? যারা গুমের শিকার তারা কই? আপনাদের সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন পর্যন্ত 5 মাস বাতিল করা যায় না, সময় পান না, সিনেমা দেখতে জানাবেন না, শ্যামাবাইদের নিয়ে হলের ভিতরে অন্ধকারে যায় বসেন। তো আমরা বুঝি না এগুলি কিছু। আপনারা সিনেমা দেখতে যাওয়ার সময় পান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার সময় পান না। এখন পর্যন্ত হাজার হাজার বিএনপি জামাতের লোকজন জেলখানায় বন্দী। গত সপ্তাহে ডান্ডা বেরিয়ে পড়িয়ে জামাত শিবিরের সাবেক সভাপতিকে রাজশাহী কোর্টে তোলা হয়েছে। আমার ফেসবুকে সেই ছবি দিয়েছে, ভিডিও দিয়ে রেখেছি। কেন এখনো পর্যন্ত সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় নাই কিসের জন্য? আর কত বছর সময় চান? এমনি বসে বসে লুটপাট করবেন। আমার এই নেতা ফোন করে, ওই নেতা ফোন করে, ইলিয়াস ভাই এরা তো আমাদেরই লোক, এরা এদের সাথে এরকম করলে তৃতীয় পক্ষ ঢুকবে। আর এরা আপনার লোক হইতে পারে, আমার লোক না। আমি তো আপনার দলের কেউ না, আমি তো বিএনপি জামাতের লোক না। বিএনপি জামাতের টাকা নিয়ে আমি কি আমার সংসার চালাই নাকি? আমি আপনার টাকায় কথা বলবো? আমি যা আমার যে সমস্যা, আমার সমস্যা ইন্ডিয়ায়, অথবা আমার ওটা না পাইলে তো আমি মনে করবো না। দর্শক শুনতে পারলেন সাংবাদিক ইলিয়াস হোসেন কি বক্তব্য দিয়েছে। কাজী হেমায়েত উদ্দিন এবং সাংবাদিক ইলিয়াস হোসেন যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের ধারা কিন্তু একই। এই সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার কেন বিডার হত্যাকাণ্ডের কমিশন গঠন করছে না? তবে কি সাংবাদিক ইলিয়াস হোসেনের কথাটাই সত্য হবে? দর্শক আপনাদের মন্তব্য কি? এই বিচার আসলে কি হবে? অন্তর্বর্তী সরকার কি এই বিডার হত্যাকাণ্ডের কমিশন গঠন করা উচিত না উচিত না? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে থাকছে। আজকের ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।